জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই সরকারের, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অভিযোগ, রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলে নেয়নি ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের প্রস্তাব ত্রুটিপূর্ণ। একই বিষয়ে দুই ধরনের সুপারিশ সাংঘর্ষিক, বিভক্তি বাড়ার শঙ্কা বিশ্লেষকের। দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে জামায়াত সহ ৮টি দল। জুলাই সনদের আইনি ভিত্তির দাবি। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণের শিকার শিশু উদ্ধার, 2 স্ত্রী সহ মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীতে ইফতেতায়ী মাদ্রাসা শিক্ষকদের 18তম দিনের আন্দোলন চলছে। চাকুরি জাতীয়করণ সহ 5 দফা দাবি। বুসানে ট্রাম্প শি জিনপিং বহুল কাঙ্ক্ষিত বৈঠক। যুক্তরাষ্ট্রের চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক ছাড়ের ঘোষণা। আরও কয়েকটি ইস্যুতে সমঝোতা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই সরকারের। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়ের বিবেচনায় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। আমি শুরু করছি একদম প্রথম কিছুটা প্রায় আধা ঘন্টা একটু বেশি। সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, সেই লক্ষ্যে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের কাম্য এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির অভিপ্রায় অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম লক্ষ্য হবে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এবং উক্ত জাতীয় সংসদকে প্রকৃত অর্থে জাতীয় জীবনের সকল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নানা ত্রুটি আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে একই বিষয়ে 2 ধরনের সুপারিশ করা হয়েছে। আবার 270 দিন সময়সীমা বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার সুপারিশ গ্রহণযোগ্য নয়। এতে সামনে সংখ্যাত বিভেদ বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তবে ঐকমত্য কমিশন সদস্য বদিউল আলম বলেন, জুলাই সনদের মূল বিষয় থেকে সরে আসার সুযোগ নেই দলগুলোর। লাভলি বিথি রিপোর্ট। প্রায় 8.5 মাসের আলোচনা, বিশেষজ্ঞ মতামত শেষে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এতে ঐক্যের বদলে বরং অনৈক্য দেখছেন বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। জুলাই সনদে 2টি বিকল্প প্রস্তাবে আদেশ এবং গণভোটের সুপারিশ আছে, কিন্তু প্রথম প্রস্তাবে সংবিধান সংস্কার বিলটি সংস্কার পরিষদ সহায়ক হিসেবে বিবেচনা করবে, যেখানে দ্বিতীয় প্রস্তাবে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই 2টি প্রস্তাবে বাধ্যবাধকতা থাকলে সংকট বাড়বে। ইভেন উইদাউট নোট অফ ডিসেন্ট আমার জুলাই সনদের সমস্যা আছে। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর ক্ষেত্রে চিন্তা করেন, সেগুলোর ক্ষেত্রে তো হচ্ছে আমরা আরও বড় ধরনের ক্রাইসিসে যাব। বিএনপির যে পজিশন, সেই পজিশন অনুযায়ী দ্বিতীয় বিকল্প প্রস্তাবটা তার গ্রহণ করার কোনো ধরনের কোনো কারণ নেই। এখন প্রথম বিকল্প প্রস্তাবে এই সহায়ক বা বিবেচনা করা, এইটার সংজ্ঞায়নটা কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এই সংজ্ঞায়নটা যদি পরিষ্কার করতে না পারি আমরা, তাহলে হচ্ছে আসলে বিএনপি 2টাকেই রিজেক্ট করবে। তাইলে আমরা একটা ঝামেলার দিকে যাচ্ছি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করেছে বেশিরভাগ দল।
এই অবস্থায় সনদ বাস্তবায়ন আদেশ ভিন্নমত যুক্ত না করে যদি প্যাকেজ আকারে গণভোটে যায়, সেই গণভোটে কি বিএনপি অংশ নেবে? প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের। আপত্তি আছে 270 দিনের সময়সীমা নিয়েও। কনসেনসাস কমিশন যখন নোট অফ ডিসেন্ট এটাকে অন্তর্ভুক্ত করা হবে, এটাকে অ্যাকনলেজ করেছে, তখন কি তারা বিএনপিকে কখনো বলেছিল যে নোট অফ ডিসেন্ট কিন্তু আমরা ওভাররাইড করতে পারি? এই সুযোগটা যদি সে বিএনপিকে না দেয় এবং বিএনপির কাছে যদি এটা ক্লিয়ার না করে, তাহলে এখন যদি আপনি নোট অফ ডিসেন্ট বাদ দেন, বিএনপি খুব লেজিটিমেটলি এই প্রশ্নটা করতে পারে যে আপনি যখন আমাকে নোট অফ ডিসেন্ট রাখার অপশন দিয়েছেন, তখন তো আমার কাছে পরিষ্কার করেননি যে আপনি ইচ্ছা করলেই নোট অফ ডিসেন্ট বাদ দিবেন। সো যদি রেফারেন্ডাম ঠিকঠাক মতো কাজ করতে হয়, আর যদি আপনি চান যে আমি নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিয়ে করব, তাহলে অবশ্যই আপনাকে জনগণকে এটার কনসিকুয়েন্স কী হবে সেটা বোঝাতে হবে। সেটার জন্য যে ভিগোরাস ক্যাম্পেইন লাগবে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, জনগণের রায় বাধ্যবাধকতা তৈরি করবে। সময়সীমা বেঁধে দেয় তা আরও কার্যকর হবে। এই দলগুলো এই বিলের ভাষা পরিমার্জন করতে হবে, কিন্তু ওই যে যেই মূল কথাটা, মূল সেন্সটা, মূল বক্তব্যটা সুপারিশে, সেই বক্তব্যটা কিন্তু থাকতে হবে। জনগণই আরোপিত হবে কি হবে না সেই সিদ্ধান্তের আসলে আলাদা করে মেনশন করার কি দরকার ছিল, যাতে হয় নিশ্চিত করা। বদিউল আলম জানান, বাস্তবায়নের পদ্ধতি এবং গণভোট কবে হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। সরকারকে আমরা বিকল্প দিয়েছি, তারা এই বাধ্যবাধকতা সৃষ্টি করতেও পারে, নাও করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে আজ নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা 8টি রাজনৈতিক দল। বেলা 12টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে যায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এ সময় সংশোধিত আরপিও আদেশ কার্যকর করার দাবিও জানান তিনি। যারা আরপিও আদেশ সংশোধন করতে চায়, জনগণ এটাকে ষড়যন্ত্র বলে মনে করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত নয়। তাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে তবেই জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেন। এ সময় নির্বাচন কমিশনের সামনে নানা স্লোগানে বিক্ষোভ করেন তারা। এদেশের 18 কোটি মানুষেরই দাবি অবশ্যই গণভোট জাতীয় নির্বাচনের আগে প্রদান করতে হবে। আপনারা অন্তর্বর্তী সরকারের কালে গঠিত হয়ে বিরাট আমানতের দায়িত্ব পেয়েছেন, কিন্তু আপনারা কোন দলের দিকে, কোন ব্যক্তির দিকে, কোন গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়বেন, এটা এই দেশের জনগণ চায় না, আমরাও চাই না। আবিষ্ট পন্থা বা শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণের শিকার এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত মূল আসামি এবং তার 2 স্ত্রী সহ মোট 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, গত 23 অক্টোবর মিরপুর 11 নম্বরে সন্ধ্যা 7:20 4 বছরের শিশু নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিখোঁজের 6 দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। র্যাবের বক্তব্য, কথিত শয়তানের নিঃশ্বাস বা আবিষ্ট পন্থা ব্যবহার করে সম্মোহিত করেই নিয়ে যাওয়া হয় শিশুটিকে। 2,50,000 টাকায় নিঃসন্তান দম্পতির কাছে এই শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। জিনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার নেওয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে। আটককৃতরা সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিখোঁজ জিডি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা আমাদের ছায়া তদন্ত শুরু করি এবং ছায়া তদন্তের এক পর্যায়ে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ আসে। ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন, তার নাকের কাছে সামান্য একটু হাত না, এটার সময়টা সেকেন্ডেরও কম, সাথে সাথে বাচ্চা মেয়েটা আবিষ্ট হয়ে যায় এবং আবিষ্ট সে তার হাত ধরে সে চলে যায়। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাচ্ছি। ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। সেই জন্য আমরা বলেছি, জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করা জাতির মধ্যে, অনৈক্য নয়। এখন দেখতে পাচ্ছি আমরা অনৈক্য সৃষ্টি করছে, বিভক্তি সৃষ্টি করছে।
সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না। তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐকমত্য কমিশনের গৃহীত সকল ঐকমত্যের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে, সংবিধান অন্তর্ভুক্ত হবে। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে, জাতীয় ঐকমত্য কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি। একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা মাননীয় মহাসচিবের কাছে, এটা হলো যে আমরা এখন আপনাদের বক্তব্য, লিখিত বক্তব্য সহ প্রশ্ন উত্তর পর্ব যেটা বুঝতে পারলাম, সেটাই জাতীয় ঐকমত্য কমিশনের যে সুপারিশ যেটা দেওয়া হয়েছে সেটাতে একটা আস্থার সংকট তৈরি হয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের যিনি চেয়ারম্যান তিনি আবার আমাদের সরকারের প্রধান, অর্থাৎ প্রধান উপদেষ্টা। তাহলে এই আস্থার সংকটটা যখন এই একটা ঐকমত্য কমিশনেই তৈরি হয়ে যায়, ঠিক সেই সরকার সেই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানকে দিয়ে একটা জাতীয় নির্বাচন যেভাবে আমরা আশা করছি আপনারা এই ব্যাপারে কিন্তু আমি জবাব দিয়েছি যে আপনার নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো অনাস্থা নেই কারো প্রতি, এবং আমরা চাচ্ছি যে খুব দ্রুত নির্বাচনটা হয়ে যায়। এগুলা সুপারিশ, এই সুপারিশ এখনো পর্যন্ত গৃহীত হয়নি। আমরা আমাদের অবজারভেশনগুলো আমরা জানিয়েছি। আশা করি ঐকমত্য কমিশন এবং সরকার এগুলো তাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করবেন এবং যেটা ন্যায়সঙ্গত, যেটা সম্মত হয়েছে সেভাবে ব্যবস্থা নেবেন। প্লিজ প্লিজ দাঁড়ান, আপনি খান কি বলতে চাচ্ছেন? প্লিজ শোনেন, আমরা যে আজকে এখানে কথা বলছি তার মূল উদ্দেশ্যই কিন্তু সমাধান করা। যদি সমাধান করার উদ্দেশ্য না থাকলে তাহলে তো আমরা এই আলোচনাগুলো করতাম। জিনিসটা বুঝতে হবে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে বিএনপি বলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলেন, আমরা কিন্তু সরকারের সঙ্গে সর্বগতভাবে সহযোগিতা করেছি যাতে আমরা এই যে জাতির একটি ট্রানজিশন, একটি ক্রান্তিকাল, সেই ক্রান্তিকাল থেকে আমরা গণতন্ত্রের উত্তরণে আমরা করতে পারি। এই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করছি। সমস্যাটি দাঁড়িয়েছে এখানে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে সেই সুপারিশে কিন্তু সমস্যা আছে। সমস্যা এসেছে ভিন্ন জায়গায়। এখানে যখন বাস্তবায়নের জন্য সেই সংস্কার কমিশন বাস্তবায়নের জন্য যখন সরকারকে একটা সুপারিশ দিয়েছে সেখানে কিছু প্রশ্ন এসেছে এবং সেটা আমাদের মহাসচিব সাহেব চমৎকারভাবে আপনাদের সামনে তুলেছে। কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্নমতগুলিকে গোপন করা হয়েছে, সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশমালায় সেগুলোর কোনো উল্লেখ করা হয়নি। দর্শক, বিএনপির সংবাদ সম্মেলন চলছে, সেখানে বিএনপির সিনিয়র নেতারা কথা বলছিলেন, আমরা ছিলাম সেখানে। দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে গেছেন জামায়াত সহ 8টি দল। আমরা এই বিষয়ে একটু জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, জামায়াত সহ 8টি দলের নেতারা স্মারকলিপি জমা দিয়েছেন কিনা, এ বিষয়ে নির্বাচন কমিশনের কেউ কি কথা বলেছেন? লোপা, নির্বাচন কমিশনের কেউ কথা বলেননি, তবে আমরা দেখেছি যে বাইরে অবস্থান নেওয়ার পর জামাত ইসলামী সহ যে সমমনা ইসলামিক দলগুলো রয়েছে তারা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং সেখানে তারা বাইরে আসলে তারা ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করেন এবং স্লোগানে তারা পুরো এলাকাকে আসলে মুখরিত করে তোলেন এবং এরপর আসলে প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সংখ্যক কয়েকজন সদস্য নিয়ে প্রতিনিধি দলগুলো আসে এবং তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসবেন এবং তারা হচ্ছে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সে দাবি দেওয়াগুলো কিন্তু জানাবেন। তাদের যে 5টি দাবি তারা আগেও জানিয়েছিল, এই ইসলামী জোটের তরফ থেকে যে দাবিগুলো জানানো হয়েছিল সেগুলো কিন্তু থাকবে এবং সবচাইতে বেশি প্রাধান্য পাবে, জোর পাবে হচ্ছে 2টি বিষয়। একটি হচ্ছে পিআর এবং আরেকটি হচ্ছে গণভোট। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি ইসলামিক দল তারা কিন্তু আসলে আশঙ্কা প্রকাশ করেছে যে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য এই একটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হচ্ছে, সেটির বিরুদ্ধে আসলে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে তারা জুলাই সনদের যে বাস্তবায়ন এই বিষয়টির ব্যাপারে উল্লেখ করেছেন এবং সেই সাথে তারা পিআর পদ্ধতির ব্যাপারেও কিন্তু আসলে এই যে যতগুলো ইসলামিক দল রয়েছে তারাও কিন্তু আসলে পিআর পদ্ধতির ব্যাপারে বলেছে। এছাড়াও তাদের আরও কিছু দাবি দেওয়া রয়েছে, সে দাবি দেওয়াগুলো
আসলে নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত নয়। নির্বাচনের সাথে সম্পর্কিত হলো সেগুলোর বিষয়ে আসলে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে জামাত সহ বেশ কয়েকটি ইসলামিক দল তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং এরপর তারা বৈঠক শেষ হলে কিন্তু তারা পরবর্তীতে গণমাধ্যমকে জানাবেন যে তারা কি বিষয়ে তারা আলোচনা করেছেন এবং কমিশন তাদের তরফ থেকে কি মতামতগুলো কি সিদ্ধান্তগুলো দিয়েছেন। লোপা, নিশ্চয়ই তানভীর, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চাকুরি জাতীয়করণ সহ 5 দফা দাবিতে রাজধানীতে চলছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 18তম দিনের আন্দোলন। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন শিক্ষকরা। আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের। বুধবার শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বেশ কয়েকজন আহত হন। সম্প্রতি শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় গত 28 জানুয়ারি ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, কি বলছেন তারা? মূলত আজকে 18 এর মতো এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে ইবতেদায়ী শিক্ষকরা, মাদ্রাসা শিক্ষকরা মূলত এই আন্দোলনটি করে আসছে এবং আজকেও মূলত তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সকাল থেকে চলছে। এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অর্থাৎ তারা সচিবালয়ের অভিমুখে যখন যাওয়ার চেষ্টা করে তখন পুলিশের যে জলকামান নিক্ষেপ বা সাউন্ডের নিক্ষেপ, এটি যে ঘটনা, এই ঘটনার প্রতিবাদে কিছুক্ষণ আগে এইমাত্র তারা এই প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং এই বিক্ষোভ মিছিল শেষ করে আবারও এই প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়েছে। এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করছে যে তাদের যে দাবি, তারা মূলত কোনো দাবিতে এই জায়গাটিতে আসেননি। তাদের দাবি, জাতীয়করণের যে দাবিটি ছিল সেই দাবিটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মেনে নেওয়া হবে এবং এরপরেই মূলত 9 মাস অতিবাহিত হয়েছে, তারপরেও আসলে সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, সে কারণেই তারা মূলত এটি বাস্তবায়নের যে প্রক্রিয়া, সে বাস্তবায়ন কেন বিলম্ব হচ্ছে সেই জায়গাটির কারণে মূলত তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবিটি বা এই জাতীয়করণের দাবিটি, এটি একেবারেই যৌক্তিক। এমন বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় আসলে শিক্ষকদের যে জীবনযাপন সেটি একেবারেই মানবতর জীবনযাপন করছেন তারা। সেই কারণেই তারা যেটি বলছেন, যেহেতু প্রাইমারি শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের যে দাবি দেওয়া, অন্যান্য শিক্ষকরা মূলত যেই সুবিধাগুলো পান, তারা যৌক্তিকভাবে তাদেরও সেই ধরনের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো তারা দাবি করেছেন, সেটি একেবারেই যৌক্তিক। এবং এই যৌক্তিক দাবিতে এতদিন ধরে মূলত আন্দোলন করছেন, সেটি সরকার সেই দাবিটি যৌক্তিক মনে করে মেনেও নিয়েছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটি কারো ষড়যন্ত্র রয়েছে এরকমটি তারা অভিযোগ করছেন। এই জায়গাটিতে মূলত তাদের যে জায়গাটি, এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন, সেটি প্রধান সরকারের যারা দায়িত্বে রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তারা যেন এই জায়গাটি বের করে এই যে প্রক্রিয়াটি যেহেতু সরকার মেনে নিয়েছে, সেই বাস্তবায়ন প্রক্রিয়াটি যেন দ্রুততার করা হয়। এবং তারা যেটি বলছেন যে 2024-এ যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, কিন্তু এখন এই জায়গাটিতে বৈষম্য রেখে দেওয়া হচ্ছে, সেই বৈষম্য তারা কোনোভাবেই মানতে চান না। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই বাস্তবায়নের গেজেট প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলবে এবং এইখানেই তারা অবস্থান করবেন শান্তিপূর্ণভাবে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বাভাবিক হয়েছে মেট্রো রেল চলাচল। রাতে সাময়িক বন্ধ থাকার পর সকাল থেকে পুরোদমে চলছে রেল চলাচল। স্বাভাবিক হলেও যাত্রীদের মধ্যে এখনও শঙ্কা কাজ করছে, তাই অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম। এর আগে রাত 9:15টায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে সাময়িক সময়ের জন্য
মেট্রো চলাচল বন্ধ ছিল। বিয়ারিং প্যাড পড়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিছুটা কম্পনের কারণে নিরাপত্তার স্বার্থে নেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা। পরে সেসব স্থানে রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজ চালায় কর্তৃপক্ষ। এর আগে গত রোববার দুপুরে 12টার পর ফার্মগেট স্টেশনের 433 নম্বর পিলারে উড়াল পথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা যান। বিয়ারিং প্যাড স্থাপন করার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় সোমবার বেলা 11টার দিকে। তারপরও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে 3 দিন ধরে ধীর গতিতে চলাচল করেছে মেট্রো রেল। আগারগাঁ থেকে উঠছি, ঢাকা বাসে যে নামবো আর কি। আর কালকে শুনছিলাম আর কি মেট্রো বন্ধ ছিল, এখনো এসে দেখে চালু আছে। টেকনিক্যালের উপরে বুঝতে হবে যে কতটুকু অনিশ্চয়তা কতটুকু নিশ্চয়তা ওনারাই বলতে পারবে। আমরা যাত্রী, যখন যা হবে সেটাই মেনে নিতে হবে। সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ ছিল, এখন আজকে সকাল থেকে পুরো লাইন স্বাভাবিক নিয়মে চলতেছে। আগামী দশকগুলোতে বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং জীববৈচিত্র্য রক্ষা নিয়ে কাজ করবে জার্মানি। 2 দিনের সফরে বাংলাদেশ এসে এই লক্ষ্যের কথা জানিয়েছেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়োহান সাটফ। সফরে রোহিঙ্গা সংকট অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি। বলেন, যুদ্ধবিরতি এবং মিয়ানমারে স্থিতিশীলতা না এলে স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আসিয়ান দেশগুলো আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। সহকর্মী আহমেদ রেজাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক বিষয়গুলো এভাবেই আলোচনা করেন এই জার্মান উপমন্ত্রী। জলবায়ু সংকটের কারণে বাংলাদেশের প্রাণ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিশাল জনগোষ্ঠী। তাই তো ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। উন্নত দেশগুলোর উদাসীনতায় সৃষ্ট সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বরাবরই জানিয়েছে ক্ষতিপূরণের আহ্বান। তবুও ধনী দেশগুলোর কাছ থেকে আসেনি সহযোগী কোনো মনোভাব। এবার সংকট থেকে উত্তরণে ইউরোপের দেশ জার্মানি বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। জলবায়ু পরিবর্তন সবারই সমস্যা, সব দেশকেই পদক্ষেপ নিতে হবে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সংকট নিরসনে আমরা নিরাপদ পানির সরবরাহ ও বন্যা মোকাবেলা প্রকল্পে কাজ করব। এছাড়া জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ কিভাবে ক্ষতিপূরণের অর্থ পেতে পারে সে বিষয়েও সহযোগিতা করব আমরা। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে পানি ও স্যানিটেশন প্রকল্প, সহিংসতা প্রতিরোধ ও শিক্ষাকেন্দ্র গড়ে তুলতে সহায়তা করছে দেশটি। তবে সাটফ মনে করেন বিষয়টি গোটা বিশ্বের নজরে আসা দরকার। মিয়ানমারে স্থিতিশীলতা না এলে স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানান জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের এই উপমন্ত্রী। রোহিঙ্গা সংকট আমার সফরের অন্যতম অগ্রাধিকার। স্কুল জীবনে আমি এই সংকট নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম প্রায় 40 বছর আগে। ভাবতে পারেন, এত বছর পরও এই সংকট শেষ হয়নি। এই সংকট শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের নজরে আসা উচিত। যুদ্ধবিরতি এবং মিয়ানমারে স্থিতিশীলতা না এলে স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আসিয়ান দেশগুলো আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। বার্লিন থেকে ঢাকায় সফল অংশীদারিত্ব ও সম্পর্ক গভীর নিশ্চিত করার বার্তা নিয়ে এসেছেন বলেও জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় তুলতে গিয়ে দগ্ধ হয়েছেন একটি মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ 8 জন। গতকাল ভাদুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় 4 তলা থেকে কাপড় পড়ে যায় ভবনের পার্শ্ববর্তী বিদ্যুতের তারের ওপর। স্টিলের লম্বা পাইপ দিয়ে আটকে থাকা কাপড়টি উদ্ধারের চেষ্টা করছিলেন মাদ্রাসায় দায়িত্বরত আয়া আলেয়া। এ সময় বিদ্যুতের তারে আগুন ধরে যায়। দগ্ধ হন মাদ্রাসার 7 জন শিক্ষার্থী ও আয়া। প্রথমে তাদের উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। কাপড়টাকে একটা আপনার ওই স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিলেন। এই লাঠিটা ওইখানে দেওয়ার পরপরই বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার এটার উপরে পড়ছে আর কি। ওইখানে কারেন্টের যে পাইপ দিয়া একটা মেয়ে মনে হয় কারেন্টের এরিয়ার মধ্যে বাড়ি দিছে, এই জন্য বাস্ট হয়েছে। দর্শক, আমরা এই বিষয়ে একটু জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম। শফিক, এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, আর দগ্ধদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? লোপা, আমি এখন অবস্থান করছি দারুল নাজাত মহিলা মাদ্রাসার সামনে। এই মাদ্রাসাটিতে গতকাল ঘটনাটি ঘটে। আসলে ঘটার
পরেই যে 7 জন শিক্ষার্থী এবং যিনি পরিচারিকা আয়া ছিলেন তাকে কিন্তু বার্ন ইনস্টিটিউটে কিন্তু পাঠানো হয়েছে। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তাদের চিকিৎসা ব্যবস্থাপনা আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে 8 জনের মধ্যে 5 জন ভর্তি রয়েছে, 3 জনকে ছেড়ে দেওয়ার অর্থাৎ ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাজহারুল ইসলাম তিনি এসেছিলেন। তিনি কথা বলেছেন মাদ্রাসাটির কর্তৃপক্ষের সাথে, মাদ্রাসাটির শিক্ষকদের সাথে জানার চেষ্টা করছিলেন কেন এই ঘটনাটি ঘটেছে। আমরা স্থানীয় ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারও জানার চেষ্টা করছে ঘটনাটি আসলে কি কারণে ঘটেছে। বলা যেতে পারে যে আসলে শিক্ষার্থীদের এখন চিকিৎসা চলছে, আসলে তারা সবাই এখন চিকিৎসা নিয়ে আসলে এখন এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। রূপা, রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আগুনে পুড়ল সাতক্ষীরার হাজারকাঠি বাজারের 7টি দোকান। ভোরে তালা এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একটি দোকান থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয়, পরে আশেপাশের আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। 5টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায় 2টি দোকানের মালামাল। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকানিরা। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি রেজিমেন্টের 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি, আর্টডগ, 24 পদাতিক ডিভিশন এবং সেন্টার কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। এ সময় সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে 4000 ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বর্মাছড়ির দেওয়ানপাড়া থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা। সেনাবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় দীর্ঘদিন ধরে বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে কাঠ বিক্রি করে আসছে সশস্ত্র সন্ত্রাসীরা। অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। গাজীপুরের টঙ্গীতে টেন্টি কলোনি মসজিদের আলোচিত ইমাম মহেবুল্লাহ মিয়াজি আবারও অস্বাভাবিক আচরণ করে আলোচনার জন্ম দিয়েছেন। বুধবার বিকেলে টেন্টি এলাকার রাস্তায় অসংলগ্ন আচরণ করতে দেখা যায় তাকে। আশপাশের লোকজনের দিকে তেড়ে যান তিনি, পরে তাকে বাসায় পৌঁছে দেয় স্থানীয়রা। এ সময় ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করলে পুলিশ এসে সরিয়ে দেয়। এই ঘটনার ভিডিও প্রকাশ করে গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। এর আগে জুমার দিনের খুতবায় একটি ধর্মীয় সংগঠনকে কেন্দ্র করে বক্তব্য রেখে আলোচনার জন্ম দেন মহেবুল্লাহ। কয়েকদিন নিখোঁজ থাকার পর অসংলগ্ন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে দেয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ইচ্ছে করেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। পূর্ণাঙ্গ প্রতিবেদনেই জানা যাবে বিস্তারিত, বলছেন কমিটির সদস্যরা। জেনারেল হাসপাতালের অভিযুক্ত আরএমও ও তার ভাইকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও আরএমওর বাড়িতে অনুশীলনমূলক পরীক্ষা নেয়ার অভিযোগ ঘিরে কয়েকদিন ধরে তোলপাড় চলছে কুষ্টিয়ায়। সিভিল সার্জন কার্যালয়ের 7 ক্যাটাগরিতে 115 পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে গেল বৃহস্পতিবার চলে এই নাটকীয়তা। অভিযোগ ওঠে পরীক্ষা কেন্দ্রের বাইরে আরএমওর বাড়িতে ফাঁস হওয়া প্রশ্নে প্রস্তুতি নিচ্ছিল এই প্রার্থীরা। কালকে পরীক্ষা ছিল, এখানে প্রশ্ন আসবে আমাদের, পরে কালকে পরীক্ষা। কত টাকা কন্ট্রাক্ট হয়েছিল? আমার 16 লাখ। ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে সিভিল সার্জন কার্যালয়। তদন্তের স্বার্থে ডাকা হয় অভিযুক্ত আরএমও হোসেন ইমাম এবং তার ভাই নান্নুকে। সিভিল সার্জন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তোপের মুখেও পড়েন আরএমও। যে কেউ যদি এর সাথে অভিযুক্ততা প্রমাণ হয় আমাদের শাস্তি হবে, ঠিক আছে? এর জন্য কোনো মব সৃষ্টি করে আমাদেরকে কোনোভাবেই হেনস্থা করা আমি বেআইনি মনে করি এবং আমি এটার জন্য অবশ্যই তাদের গ্রেপ্তার দাবি করি। এই ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে বেশ কিছু যোগসূত্র পেয়েছেন তারা। পাশাপাশি কাজ করছে দুদক কুষ্টিয়া।
তথ্য দেওয়ার মতো এখনো আমরা কনক্লুশনে আমরা পৌঁছাই নাই, তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করব। যদি কোনো ধরনের কোনো চক্র থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলব। শুধু চক্র না, এই সাথে অন্যান্য যারা আছে, মানে এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাও আসবে। সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের। অনেক ছাত্রছাত্রী যারা অভিযোগ করেছে যে এখানে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রগুলো সরাসরি আমাদের আরএমও ডাক্তার হোসেন ইমামের বাড়িতে এগুলো ফিল করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সাথে সাথে প্রশ্নপত্র মুখস্থ করে দেওয়ানো হয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেন্টদের। অভিযোগ রয়েছে প্রশ্ন ফাঁস এবং উত্তরপত্র সরবরাহ করা হয়েছে জেলার আরও কয়েকটি স্পটেও। তদন্ত শেষে থলের বিড়াল বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। রাঙামাটিতে ভোটার বাড়লেও এবার কমেছে ভোট কক্ষ তথা বুথের সংখ্যা। তবে নির্বাচন কমিশনের প্রকাশ করা খসড়া তালিকায় ভোট কেন্দ্র থাকছে আগের মতোই 213টি। অতি দুর্গম 20টি হেলিসোর্টি সেন্টারে হেলিকপ্টারে পাঠানো হবে ভোটের সরঞ্জাম। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা। হ্রদ, পাহাড় আর সবুজে ঘেরা এই জনপদে 14 সম্প্রদায়ের মানুষের বসবাস। আছে 50টি ইউনিয়ন ও 2টি পৌরসভা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশ করা নতুন তালিকায় এবার রাঙ্গামাটিতে ভোটার বেড়েছে 27,598 জন। গত নির্বাচনে ভোটার ছিল 4,74,354 জন। এবার বেড়ে দাঁড়িয়েছে 5,01,952 জনে। কেউ বাদ পড়ে সেক্ষেত্রে তারা 1 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত তারা দাবি আপত্তি জানাতে পারবে। দাবি আপত্তিতে যদি তাদের কাগজ সঠিক থাকে, ভোটারের যোগ্য হয়ে তারা ভোটার হবে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অনেক কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে হয় হেলিকপ্টারে। ফলে হেলিসোর্টি কেন্দ্র 2টি বাড়িয়ে 20টি করা হয়েছে। তবে গতবারের মতো এবারও ভোট কেন্দ্র 213টি। আগের 1121টি থেকে কমে এবার ভোট কক্ষ থাকছে 993টি। সড়ক পথে যেগুলো যেতে পারে না, যেগুলো হেলিকপ্টার যোগে আমাদেরকে ওই সকল কেন্দ্রে নির্বাচনী মালামাল সামগ্রী পৌঁছাতে হয়, সেগুলো হচ্ছে হেলিসোর্টি কেন্দ্র। এ ধরনের কেন্দ্র থাকবে 20টি, যেগুলোতে সরাসরি হেলিকপ্টার নিয়ে আমাদেরকে যেতে হবে। নতুন তালিকা অনুযায়ী রাঙ্গামাটিতে মোট ভোটার 5,01,952 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ। চীনা প্রেসিডেন্টের সাথে বহুল আলোচিত বৈঠক শেষে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, 1.5 ঘণ্টার বৈঠকে চীনকে 10% শুল্ক ছাড়ের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 2 প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের মধ্যে আরও বেশ কয়েকটি ইস্যুতেও সমঝোতা হয়েছে বলে জানান তিনি। সিদ্ধান্ত হয় মার্কিন প্রেসিডেন্টের চীন সফরের পর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং। দীর্ঘ 6 বছর পর আবারও মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানের বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর ছিল দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে। স্থানীয় সময় সকাল 11টার কিছুক্ষণ আগে বৈঠকস্থলে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার মেরিন 1। এর পরপরই সেখানে পৌঁছায় শি জিনপিং এর উড়োজাহাজ। করমর্দনের মধ্য দিয়ে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প, শি। আশা ব্যক্ত করেন সফল বৈঠকের। মার্কিন ও চাইনিজ প্রেসিডেন্ট ছাড়াও আলোচনায় অংশ নেন দুপক্ষের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী সহ মোট 12 সদস্যের প্রতিনিধি দল। বিপুল অঙ্কের শুল্ক চাপিয়ে দিয়ে বাণিজ্য যুদ্ধ শুরু করলেও চীনা প্রেসিডেন্টকে বন্ধু আখ্যা দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। এমন একজন বন্ধুর সাথে বসতে পারাটা সত্যিই অনেক সম্মানের। তিনি চীনের অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট। কিছু বিষয়ে আলোচনা করব, মনে হয় এরই মধ্যে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, আরো কিছু বিষয়ে একমত হব। আমি মনে করি দীর্ঘ সময়ের জন্য দুদেশের একটি দুর্দান্ত সম্পর্ক থাকবে। ভিন্ন জাতীয় অবস্থার কারণে আমরা সবসময় একে অপরের সাথে সামনাসামনি হই না। বিশ্বের 2 শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক।
1 ঘন্টা 40 মিনিট ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় প্রাধান্য পায় শুল্ক ও বাণিজ্য ইস্যু। ট্রাম্প জানান প্রায় সব বিষয়ে একমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র চীন। বেইজিং এর উপর শুল্কের বোঝা 10% কমিয়ে করা হয়েছে 47%। জানান আগামী এপ্রিলেই চীন সফর করবেন তিনি। শি জিনপিংও করবেন যুক্তরাষ্ট্র সফর। বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই স্ব গন্তব্যে ফের উড়াল দেন দুই নেতা। এর আগে 2019 সালে জাপানে G20 সম্মেলনের সাইডলাইনে সবশেষ বৈঠক করেন ট্রাম্প শি। অনিক রহমান, যমুনা নিউজ। ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার 65তম জন্মদিন আজ। 86 বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে পেয়েছেন অমরত্ব। ক্যারিয়ারে অসংখ্য বিতর্ক সঙ্গী হলেও তার করা হ্যান্ড অব গড ও গোল অব দ্য সেঞ্চুরি আজও ফুটবল বিশ্বে টক অব দ্য টাউন। ম্যারাডোনা বুঝিয়েছেন গ্রেটনেস মানে শুধুই পাওয়া নয়, বরং ইতিহাস বদলে নতুন করে লেখা। রেকর্ড বইয়ের হিসাব নিকাশে হয়তো তার নামটা কখনোই পাওয়া যাবে না উপরের দিকে, তবে পরিসংখ্যান দিয়ে যে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না সেটা প্রমাণ করেছিলেন দিয়াগো ম্যারাডোনা। এই কিংবদন্তির গল্পটা সংখ্যা নয়, বরং সময়। সময়ের প্রেক্ষাপটে একজন মানুষ কি ছিলেন, তার প্রভাব কতখানি ছড়িয়েছিল, সেটা দিয়েই লেখা হয় কিংবদন্তি। আর সেই প্রভাবেই ম্যারাডোনা ছিলেন এক যুগের প্রতিচ্ছবি। কোনো ডিফেন্স লাইনকে একাই বিধ্বস্ত করা, কোনো এক মিড টেবিল ক্লাবকে চ্যাম্পিয়ন বানানো, যার বিপক্ষে খেলা মানে ছিল এক ধরনের আতঙ্ক। সেই একক ভয় কখনো পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। সেই ম্যারাডোনার আজ 65তম জন্মদিন। মাত্র 16 বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান ম্যারাডোনা। 1979 সালে আর্জেন্টিনা যুবদলকে জেতান বিশ্বকাপ। তবে তার মহাকাব্য রচিত হয় 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে, যেখানে গোল অব দ্য সেঞ্চুরির উপহার দেন ফুটবল বিশ্বকে। ম্যারাডোনার একটি গোলকে বলা হয় হ্যান্ড অফ গড, কিন্তু পরের 40 গজে ড্রিবল করা গোলই প্রমাণ করেন বিতর্ক নয়, সেটা ছিল ঈশ্বরের বিচার। প্রায় একক নৈপুণ্যে এবং দুর্দান্ত নেতৃত্বে আর্জেন্টিনাকে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা এনে দেন ম্যারাডোনা, যা তাকে ফুটবল ইতিহাসে অমর করে রাখে। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। 1984 সালে নেপোলির একটা সংবাদ সম্মেলনে হাজির হয়ে 22 বছর বয়সের ম্যারাডোনার প্রথম কথা ছিল, আমি এখানে ইতিহাস লিখতে এসেছি। তার জাদুকরী ছোঁয়ায় বদলে যায় ইতালির সাধারণ এক ক্লাব। নাপোলিকে তিনি 80 দশকে 2টি লিগ শিরোপার পাশাপাশি জেতান একটি ইউরোপিয়ান কাপ। এরপরই হয়ে ওঠেন ওই শহরের অবিসংবাদিত কিংবদন্তি। তবে তার বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল বিতর্কেও ভরা। খেলেছেন মাত্র 2টি বড় ক্লাবে। ক্যারিয়ারে ট্রফির সংখ্যা অনেক কম। ইনজুরি ও ব্যক্তিগত বিতর্ক থাকলেও তিনি ফুটবল ঈশ্বর, কারণ তিনি বুঝিয়েছেন গ্রেটনেস মানে শুধু তুমি কি পেলে তা নয়, গ্রেটনেস মানে তুমি কি বদলালে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের আয়োজনের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। আমাদের সাথেই থাকুন।